ঢাকার গুলশানের হলি আর্টিসান বেকারি, যেখানে নিয়মিত আসতেন কূটনীতিক, পর্যটক থেকে শুরু করে বিভিন্ন কাজে ঢাকায় আসা বিদেশি নাগরিকরা। 2016 সালের রমজান মাসের শেষ শুক্রবার রাত 8:45। সাধারণ মানুষের মতন কাঁধে ব্যাগ নিয়ে রেস্টুরেন্টে ঢুকে 5 জন ছেলে। হঠাৎ করে তারা রামদা, গ্রেনেড আর রাইফেল বের করে, জিম্মি করে রেস্টুরেন্টের ভিতরে থাকা প্রায় সবাইকে। খবর যায় পুলিশের কাছে। বনানী থানা থেকে হলি আর্টিসানে আসেন ওসি সালাউদ্দিন খান। কিছু বুঝে ওঠার আগেই তার উপরেও হয় গ্রেনেড হামলা। আহত হন তিনি সহ আরো 30 জনের বেশি পুলিশ। দেশে সন্ত্রাসী হামলার খবর ছড়িয়ে পড়ে দেশি বিদেশি সব মিডিয়ায়। কিন্তু এই হামলার পিছনে কারা আছে, রেস্টুরেন্টের ভিতরে যে মানুষগুলো ছিল তাদের এখন কি অবস্থা, এইগুলা তখনও কেউ কিন্তু জানে না। এইটা জানা যায় রাত 1:30টায়, যখন আইএস মানে ইসলামিক স্টেটস তাদের বার্তা সংস্থা আমাকের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করে এবং কমপক্ষে 20 জনকে মেরে ফেলার কথা জানায়। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ইতিহাসে গত দশকের সবচেয়ে বড় জঙ্গি হামলা নিয়ে জানবো। হলি আর্টিসানে সেই দিন রাতে কি হয়েছিল, কারা ছিল সেই হামলাকারীরা, এই হামলার পিছনে কি ভারত কোনো দিক দিয়ে জড়িত ছিল, এত বড় হামলা হইল, বাংলাদেশের গোয়েন্দারা তখন কি করতেছিল, তাদের কাছে কেন কোনো ব্যাক এন্ড ইনফরমেশন আসে নাই, কেন তারা এইটা ঠেকাইতে ব্যর্থ হইল, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা হবে। তো চলেন শুরু করা যাক। আমরা এখন দাঁড়ায় আছি 1 জুলাই 2016 রাত 9:05। গুলশান 79 নম্বর সড়কের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার খবর পায় পুলিশ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ছিলেন আনিসুল হক, আর উনার বউয়ের নাম রুবানা হক। রাত 9:20 উনি টুইট করেন, পুলিশ ইজ সারাউন্ডিং দ্য এরিয়া, গানফায়ার স্টিল অন। রাত 11টার সময় একটা খারাপ খবর আসে। বনানী থানার ওসি সালাউদ্দিনের কথা বলতেছিলাম না শুরুতে, উনি আর দুনিয়াতে নাই। এতক্ষণে পুলিশ, র্যাব, বিজিবি সবাই এই রেস্টুরেন্টকে কেন্দ্র করে পজিশন নেয়, কিন্তু তারা ভিতরে থাকা জঙ্গিদের সাথে কোনো যোগাযোগ করতে পারে নাই। আমরা এখন 2 জুলাই সকালের সময়, মধ্যরাতেই অপারেশনের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। শুক্রবার রাত থেকেই হলি আর্টিসানের সামনে আসা শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। সারা রাত এই রেস্টুরেন্টকে ঘিরে রাখে পুলিশ, র্যাব, বিজিবি। শনিবার সকাল 7:15 রেস্টুরেন্টের সামনে বহর নিয়ে উপস্থিত হয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী। 2 জুলাই 7:45 কমান্ডো বাহিনী তাদের অভিযান শুরু করে, নাম দেয়া হয় অপারেশন থান্ডারবোল্ট। এই সময় রেস্টুরেন্টের ভিতর থেকে গোলাগুলির শব্দ আসতে থাকে। অভিযান শুরুর প্রায় 30 মিনিট পর 8:15 প্রথম দফায় জিম্মি অবস্থা থেকে বের হয়ে আসেন 6 জন। 8:55 কমান্ডো দল পুরো বিল্ডিং এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং 9:15 বাজে এই অভিযান শেষ হয়। সকাল 10টায় 4 জন বিদেশি সহ 13 জনকে জীবিত উদ্ধারের খবর আসে। দুপুর 1:30টায় আইএসপিআর থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় রেস্টুরেন্ট থেকে তারা 20টা লাশ উদ্ধার করছে। এর মধ্যে 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয় সহ মোট 17 জন বিদেশি, 1 জন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং 2 জন বাংলাদেশি। জঙ্গিরা হামলার প্রথম 20 মিনিটেই তাদেরকে মেরে ফেলে। এরপর ছবি তুলে বাইরে অবস্থানরত নব্য জেএমবির নেতা তামিম চৌধুরীর কাছে পাঠায়। বিদেশিদের সবাই কে কোথায় কাজ করতেন সেইটার বিবরণ আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। নিহত হওয়া একমাত্র ভারতীয় নাগরিক ছিলেন তারিশি জৈন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার স্টুডেন্ট। ছুটিতে উনি ঢাকায় আসছিলেন। তার বাবার নাম সঞ্জীব জৈন। প্রায় 15 থেকে 20 বছর ধরে ঢাকায় গার্মেন্টসের ব্যবসা চালাইতেন। এছাড়া তারিশি জৈন পড়াশোনা করছিলেন ঢাকার আমেরিকান স্কুলে। এইখান থেকে একটা কাহিনীর সূত্রপাত হয়। আমরা এখন কথা বলবো ফারাজ কাণ্ড নিয়ে। এই তারিশিরই বন্ধু ছিলেন ফারাজ, পুরো নাম ফারাজ আইয়াজ হোসেন। ট্রান্সকম গ্রুপ এবং প্রথম আলোর সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি এবং বর্তমান ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের ছোট ছেলে ফারাজ। তিনিও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা থেকে পড়াশোনা করছিলেন। এরপরে আমেরিকার এমোরি ইউনিভার্সিটিতে ব্যাচেলর্সে ভর্তি হন, কিন্তু মাত্র 20 বছর বয়সেই হলি আর্টিসান হামলায় নিহত হন। হামলার পরপরই জঙ্গিদের সহযোগী হিসেবে ফারাজকে নিয়ে বিতর্ক শুরু হয়। পাশাপাশি নিহত এক জঙ্গির সঙ্গে ফারাজের বন্ধুত্বপূর্ণ ছবি নিয়েও আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তার জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তবে বিতর্ক বেশি হয় যখন প্রথম আলো দাবি করে ফারাজকে জঙ্গিরা ছেড়ে দিতে চাইলেও তার 2 বান্ধবী অবিন্তা কবির ও তারিশিকে তারা ছাড়েনি, কিন্তু ফারাজ তাদের রেখে আসতে চাননি, এজন্য তাদের সঙ্গে তাকেও মেরে ফেলা হয়। প্রথম দিকে এই ঘটনা নিয়ে অনেক প্রশংসা হয়েছে, তবে আস্তে আস্তে মানুষ তাদের এই দাবির দিকে প্রশ্ন তুলতে শুরু করে। প্রথম আলো পত্রিকার ক্রাইম বিটের সাবেক সাংবাদিক আহমেদ জায়েফ তার ফেসবুকে প্রথম আলোর জঙ্গিবাদ কাভারেজ ও আমার অভিজ্ঞতা শিরোনামে একটা পোস্ট দেন। তিনি বলেন,
জিম্মি দশা থেকে পালিয়ে আসা বা ছাড়া পাওয়া ব্যক্তিদের একটা উল্লেখযোগ্য সংখ্যকের সাক্ষাৎকার আমি নিজে নিয়েছি। তাদের কেউই বন্ধুদের ছেড়ে ফারাজের আসতে না চাওয়ার মতো কোনো ঘটনা দেখেননি। পুলিশের তদন্তেও এমন কিছু উঠে আসেনি। অন্যান্য গণমাধ্যমও তাদের রিপোর্টে এমন কোনো ঘটনার বর্ণনা প্রকাশ করেনি। এমনকি প্রথম আলো নিজেও এ ঘটনা নিয়ে কোনো বিস্তারিত সংবাদ উপস্থাপন করতে পারেনি। পুরো বিষয়টি পত্রিকাটি প্রতিষ্ঠা করেছে কলাম, মতামত, ফারাজকে নিয়ে স্মৃতিচারণার সংবাদ প্রকাশ করে। ফারাজকে নিয়ে বিতর্ক আরো বাড়ে যখন ভারতে হলি আর্টিসান নিয়ে ফারাজ নামে একটা সিনেমা মুক্তি পায়। এই সিনেমা যেই বইয়ের রেফারেন্সে করা, সেই বইয়ের লেখক সাংবাদিক নুরুজ্জামান লাবু গণমাধ্যমকে বলেন, আমার বইয়ের রেফারেন্স নিয়ে ভারত ফারাজকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছে, তবে আমার বইয়ে ফারাজ যে তার দুই বান্ধবীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল এ ধরনের কোনো ঘটনার উল্লেখ নেই। জিম্মিদের বয়ান, তদন্তের নথিপত্র, তদন্ত কর্মকর্তাদের বক্তব্য কিংবা আদালতের কাছে জমা দেওয়া চার্জশিটেও এমন কোনো ঘটনার কথা উল্লেখ নেই। এই বিষয়ে ফারাজের দুই বান্ধবীর একজন, অবিন্দা কবিরের মা রুবা আহমেদ বলেন, ফারাজকে হিরো বানানোর ঘটনাটি প্রথম আলোর অসত্য উপস্থাপন, কারণ এ হামলার সময় যারা সেখান থেকে বেঁচে ফিরেছেন তারা এ ব্যাপারে কিছুই জানেন না। এ ঘটনায় ফারাজের হিরো হওয়ার কোনো যৌক্তিকতা নেই। যদি কেউ হিরো হয়েই থাকেন তারা হলেন নিহত সেই ২২ জন ব্যক্তি। ফারাজকে নিয়ে যে সিনেমা বানানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। সেই রাতে হলি আর্টিসানে বাংলাদেশ আমেরিকার দ্বৈত নাগরিক অবিন্তা কবিরও নিহত হন। তিনিও পড়াশোনা করতেন ফারাজেরই সাথে যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ে। নিহত হন আরেকজন বাংলাদেশি নাগরিক ইশরাত জাহান আখন্দ, যিনি কাজ করতেন একটা বেসরকারি সংস্থায় HR ম্যানেজার হিসাবে। এছাড়াও অভিযানের পরে হলি আর্টিসানের দুইজন স্টাফ সাইফুল চৌকিদার এবং জাকির হোসেন শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই দিনের ঘটনায় মোট মৃত্যু হয় ২৯ জনের। এইবার আসা যাক এই হামলার প্রস্তুতি কিভাবে নেওয়া হয়েছিল। এতজন মানুষকে মেরে ফেলার পিছনে দায়ী ছিল IS এর মতাদর্শ অনুসরণকারী নব্য জেএমবি। নব্য জেএমবি হচ্ছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি থেকে বেরিয়ে আসা একটি সংগঠন। ওরা হামলা ১লা জুলাইয়ে করলেও এটার প্ল্যান শুরু করছিল আরো ৪ মাস আগে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষে গাইবান্ধার বোনারপাড়া বাজার এলাকার একটা বাসায় হামলার পরিকল্পনা শুরু হয়। প্রধান পরিকল্পনাকারী ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম চৌধুরী। ওই সময়েই তারা ঢাকার কূটনৈতিক এলাকায় হামলার পরিকল্পনা করে। কারণটা ছিল কূটনৈতিক এলাকায় হামলা করে নিজেদের শক্তি দেখানো, সাথে ওরা যদি বিদেশি নাগরিকদের মারতে পারে আন্তর্জাতিক মিডিয়ার অ্যাটেনশন ওরা গ্র্যাব করতে পারবে। পরিকল্পনা করে জঙ্গিরা মার্চ মাসেই প্রস্তুতি শুরু করে দেয়। তামিম চৌধুরীর পরিকল্পনায় আরো ৩ জন মানুষ যুক্ত হয়, যাদের নাম আপনারা স্ক্রিনে দেখতেছেন। মার্চ মাসেই ঢাকার কল্যাণপুরে আসলাম হোসেনের বাসায় তারা সবাই ওঠে। সোহেল মাহফুজকে দেওয়া হয় অস্ত্র সংগ্রহের দায়িত্ব, আর শরীফুল ইসলাম খালেদ পায় সদস্য সংগ্রহের দায়িত্ব। সদস্য সংগ্রহ শেষ হলে মে মাসের প্রথম সপ্তাহে তারা চলে যায় গাইবান্ধার সাঘাটা যমুনা নদীর চর ফুলছড়িতে, যেখানে তাদের প্রশিক্ষণ দেয় রায়হানুল কবির রায়হান। সব প্রস্তুতি শেষে জুন মাসের শেষের দিকে বসুন্ধরার এক বাসায় ওঠেন ৫ হামলাকারী। এই সময় তারা হলি আর্টিসান বেকারি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা পার্ক, বনানী কফি শপ ঘুরে দেখেন। ৩০ জুন সিদ্ধান্ত নেন হলি আর্টিসানে হামলা করার। এখন আসা যাক যেই ৫ জন হামলা করছেন তারা কে কে ছিলেন। নিব্রাস ইসলাম, রোহান ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, শফিকুল ইসলাম উজ্জ্বল এবং খায়রুল ইসলাম পায়েল। হামলার পরদিনই জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স তাদের ছবি প্রকাশ করে, জানায় ছবিগুলা ইসলামিক স্টেটস IS ঢাকা আক্রমণকারী উল্লেখ করে রিলিজ করছে। ওদের লিডারশিপে ছিল নিব্রাস ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী, পড়াশোনা করতেন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে। ২০১৬ সালের শুরুর দিকে উনি দেশে ফিরেন, নিখোঁজ হয়ে যান ৩ ফেব্রুয়ারিতে। আরেকজন রোহান ইমতিয়াজ নিখোঁজ হয় ডিসেম্বরে। তার বাবা আওয়ামী লীগ নেতা SM ইমতিয়াজ ছেলের মিসিং ডায়েরিও করান। সে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত আর ঢাকার স্কলাস্টিকা স্কুলের সাবেক শিক্ষার্থী ছিল। স্কলাস্টিকা স্কুলেরই আরেক শিক্ষার্থী সামেহ মোবাশ্বের নিখোঁজ হয় ২৯ ফেব্রুয়ারি। এই ৩ জন ছিল ঢাকার, ২ জন ছিল বগুড়ার। শফিকুল ইসলাম উজ্জ্বল বগুড়ার আজিজুল হক কলেজের শিক্ষার্থী। সে কাজের খোঁজে ঢাকায় আসে। কয়েকদিন পর বাড়িতে গিয়ে ৪০ দিনের চিল্লার কথা বলে বিদায় নেয়। বগুড়ার আরেকজন খায়রুল ইসলাম পায়েল ২০১৫ সালে আলিম পাশ করে পড়াশোনার জন্য ঢাকা এসেছিল। হামলার কয়েক মাস আগে সেও নিখোঁজ হয়ে যায়। হামলায় সরাসরি এই ৫ জন অংশ নেয়, পরে অবশ্য সবাই ঘটনাস্থলেই মারা যায়। প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরী ২০১৬ সালের আগস্টে পুলিশের গুলিতে নিহত হন। এছাড়া ২০১৯ সালে ঢাকা মহানগর জজ আদালত এই হামলার সহযোগী ৭ জনকে ফাঁসির আদেশ দেয়। তাদের নাম আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। পরবর্তীতে ২০২৫ সালে হাইকোর্ট তাদের সাজা কমিয়ে মৃত্যুদণ্ড থেকে
আমৃত্যু কারাদণ্ড দেয়। এইবার আসা যাক এই ঘটনায় ভারত কোনো দিক থেকে জড়িত ছিল কিনা। ঘটনাস্থলে যখন হামলাকারী সবাই মারা গেল, হলি আর্টিসানের এই জঙ্গি হামলা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে আগে হওয়া বেশ কিছু জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করে। কারণ জঙ্গি হামলা থেকে অ্যাটলিস্ট একজনকে সবসময় জীবিত উদ্ধারের চেষ্টা করা হয়, যাতে ওরে কোশ্চেন করে করে ভবিষ্যতে সাক্ষ্য প্রমাণে কাজে লাগে। যেমন 2008 সালে ভারতের মুম্বাইয়ে জঙ্গি হামলার পর 10 জনের মধ্যে একজন জঙ্গি আজমলকে জীবিত আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ভারতীয় বাহিনী অনেক তথ্য উদ্ধার করে। 2025 সালের 1 জুলাই বিডি নিউজ 24.com এর সাথে জঙ্গি দমন বিষয়ক এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, জঙ্গি নাই, এখন ঠেকাতে হবে ছিনতাই। জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাববো। আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি? হলি আর্টিসান হামলা সাজানো ঘটনা ছিল কিনা? এই প্রশ্নের উত্তরে সাজ্জাদ আলী বলেন, ওটা সম্পর্কে আমি জানি না, তবে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে। হাসিনার আমলে যে জঙ্গি নাটক সাজানো হইতো, এইরকম ইঙ্গিত দেন গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম। তিনি বলেন, বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল এবং প্রাতিষ্ঠানিক রূপে ব্যবহৃত হয়। জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে এটি পরিচালিত হয়েছে। সহজ কথায় বললে, হাসিনার শাসনকাল লম্বা করার জন্য জঙ্গিবাদ বিরোধী অভিযানের নামে গুম করা হয়েছে। অভিযোগ আছে সাধারণ নাগরিকদেরই বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতে তুলে দিছিল হাসিনা সরকার। এমনকি হলি আর্টিসানের হামলায় অস্ত্র আর অর্থের উৎস খুঁজতে যে আবারও ভারতের নাম আসে। এই হামলায় জঙ্গিরা 3টি অটোমেটিক AK-22 রাইফেল, 5টি 9mm পিস্তল এবং গ্রেনেড ব্যবহার করছিল, যা ভারত থেকে নিয়ে আসা হয়েছিল যশোর এবং চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে। অস্ত্রগুলা পশ্চিমবঙ্গের মালদা জেলা হতে চাঁপাই নবাবগঞ্জে আসে, তারপর সেইখান থেকে আমের ঝুড়িতে করে ঢাকায় নিয়ে আসা হয়। অস্ত্রের পাশাপাশি অর্থের উৎস খুঁজতে যেও ভারতের নাম আসে। হামলার জন্য জেএমবির তহবিলে ভারত থেকে হুন্ডির মাধ্যমে আসে প্রায় 18 লক্ষ টাকা। এইবার আসা যাক বাংলাদেশের গোয়েন্দাদের ব্যর্থতা এখানে কোন জায়গায়। দেশের ভিতরে জঙ্গিরা যে অস্ত্র সংগ্রহ করে একটা হামলার প্রস্তুতি নিতেছে, এই ইনসাইট গোয়েন্দা বাহিনীর কাছে ছিল, কিন্তু সমন্বয়ের অভাবে এই হামলা ঠেকানো যায় নাই। একটা বড় হামলা বাংলাদেশে হইতে পারে এই ইঙ্গিত আইএস থেকে আগেও আসছিল। 2016 সালের এপ্রিলে আইএস এর ইংরেজি ভাষার সাময়িকী দাবিকে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এই সাক্ষাৎকারে হলি আর্টিসান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী নিজেকে সংগঠনের বেঙ্গল প্রদেশের গভর্নর দাবি করে এবং বলে বাংলা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং সেখানে তার সৈন্যরা প্রস্তুত। আইএস এর এই ইঙ্গিতগুলো আরো বিশ্বাসযোগ্য হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বাংলাদেশ সরকারকে সতর্ক করে। এমনকি হামলার মাত্র 2 ঘন্টা আগে ঢাকায় এক প্রেস ব্রিফিং এ তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করছিলেন, ইসলামিক স্টেট বাংলাদেশে তার পথ তৈরি করে নিয়েছে। তবে শেখ হাসিনা সরকার এইসব সতর্কবার্তাকে পাত্তাই দেয় নাই, সাথে বাংলাদেশে যে আইএস এর উপস্থিতি আছে সেইটাকে অস্বীকার করে। বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা তাদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই ধরনের সোর্স থেকে সতর্কবার্তা আগে পাইছিলেন যে বিদেশিদের উপর একটা বড় ধরনের হামলা হইতে পারে, তবে একদম সুনির্দিষ্ট তথ্যের অভাব আর হামলার সময় নিয়ে নিশ্চিত না থাকায় তারা কোনো পদক্ষেপ নিতে পারে নাই। গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে আগাম সতর্কবার্তা কিন্তু পুলিশও পায়। তারাও চেকপোস্টগুলো শক্তিশালী করে সতর্ক অবস্থানে থাকে এবং ওই এলাকার দূতাবাস এবং বড় বড় হোটেলগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ায়। তারা ধারণা করতেছিলেন কোনো দূতাবাসে হয়তো হামলা হইতে পারে, কিন্তু হলি আর্টিসানের মতন একটা বেকারি, একটা রেস্টুরেন্টে হামলা হবে এই সম্ভাবনার কথা তারা চিন্তাও করে নাই। আর এই সুযোগটাই নিছিল জঙ্গিরা। এখানে গোয়েন্দা সংস্থা আর পুলিশের মধ্যে একটা সমন্বয়ের অভাবও দেখা যায়। গুলশানের লোকাল পুলিশ গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তাকে খুব হালকাভাবে নিছিল। এই কারণে ক্যাফেতে প্রথমে পুলিশ দল পর্যাপ্ত জনবল আর অস্ত্র ছাড়াই গেছিল। এছাড়া এইটা শুধু একটা ইন্টেলিজেন্স ফেইলিওর না, এটা একটা ইমাজিনেশন ফেইলিওরও। মানে তারা কল্পনাও করতে পারে নাই এত বড় একটা হামলা এই হলি আর্টিসান বেকারিতে হইতে পারে। সবকিছুকে একসাথে করে আমরা যদি উপসংহার টানি, অনেকগুলা ব্যর্থতা একসাথে হওয়ার পরে এই রকম হলি আর্টিসানের মতন একটা হামলা সম্ভব হয়। 2 জন পুলিশ সদস্য সহ আরো অনেকজন মানুষ এই হামলায় নিহত হন, যেটা বাংলাদেশের ইতিহাসে খুব বড় একটা কালো দাগ হয়ে থাকবে। এই হামলা নিয়ে পরবর্তীতে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। মিডিয়ার অ্যাটেনশন, চলচ্চিত্র পাড়ার অ্যাটেনশন সবকিছু এই হামলার উপরে ছিল। ভবিষ্যতে বাংলাদেশে যাতে আরো একটা হলি আর্টিসান হামলা না হয় সেইটারই আশা আমরা করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।